অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস জাদুনল। উপন্যাসটি আমি ৪টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম ২টি পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম ২টি পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। রাজু হেসে বলে ফেলে, আচ্ছা এবার বলুন তো কি বলতে চান? ছাতাটা দু পায়ের মাঝখানে দাঁড় করিয়ে হাতলে দু হাতের ভর দিয়ে সমর বসু বললেন, হারাধন যেদিন মারা যায় সেদিন আমি তার কাছেই ছিলাম। তাই নাকি? হ্যাঁ, তারপরও আমি সারাক্ষণ আশেপাশেই বিচরণ করেছি। আমার একটা সুবিধে হলো আমি মশা মাছির মতো, একজন মানুষ বলে আমাকে লোকে লক্ষ্যই করে না। এই আপনিই যেমন। এখন কিছুতেই মনে করতে পারবেন না যে আমি আপনাদের ৪ জন শববাহকের খুব কাছেই দাঁড়িয়ে কথাবার্তা শুনেছি। এমনকি আমি শ্মশানেও গেছি। বন্ধুদের চাপাচাপিতে আপনাকেই হারাধনের মুখাগ্নি করতে হয়েছিল, তাও দেখলাম। হ্যাঁ, ব্যাপারটা আমার মোটেই ভালো লাগেনি। পুরুত আমাকে মন্ত্রও পড়িয়েছে। একটা মিথ্যাচার হয়ে গেল। কে জানে লোকটার নিজেরও হয়তো ছেলে আছে। আছে দুটো, তবে খবর পেলেও তারা বাপের মুখাগ্নি করত কিনা তাতে সন্দেহ আছে। হারাধনের ওপর তাদের খুব রাগ। তাদের কথা থাক। সেদিন আপনারা ৪ জন রেস্তোরাঁয় বসেছিলেন। আমি পাশের টেবিলেই ১ কাপ চা নিয়ে বসেছিলাম। আমি শুনলাম আপনি বলছেন, এটা কিন্তু পুলিশ কেস ছিল। মনে আছে? রাজু অবাক হয়ে বলে, কি আশ্চর্য, সত্যি তো আপনাকে দেখেছি বলে মনেই পড়ছে না। আমাকে অনেকেই দেখে, কিন্তু পরে আর কেউই মনে করতে পারে না। আর এই জন্যে আমি ক্রিমিনাল হলে হয়তো খুব সাকসেসফুল হতাম। এই আপনার কথাই ধরুন, আপনার অবজারভেশন সাংঘাতিক ভালো। আপনি ৩ তলার জানালায় প্রায় অদৃশ্য একটা পেঁচাকেও লক্ষ্য করেছিলেন, কিন্তু আমাকে লক্ষ্য করেননি। যাকগে, আসল কথাটা হলো আপনি খুব ভুল বলেননি। ওটা সত্যিই পুলিশ কেস ছিল। রাজু ভ্রু তুলে বলল, তাই নাকি? ওই ৪ জনের মধ্যে সেদিন আপনাকে আমার সবচেয়ে বিচক্ষণ আর স্থিতধী বলে মনে হয়েছিল। কারণ মৃতদেহ দাহ করার আগে আপনি সন্দেহটা প্রকাশ করেননি। করলে এবং বিশেষ করে বান্টিবাবু টের পেলে মৃতদেহ আটক হতে পারত। অটোপসির দাবিও উঠতে পারত। এটা কি মার্ডার কেস সমরবাবু? আপনার স্নানাহারের সময় হলে বলবেন, আমি চলে যাব। তার দেরি আছে, আপনি বলুন। কিছু লোক জন্মগত রিপালসিভনেস নিয়েই জন্মায়। তারা হয়তো তেমন কিছু খারাপ লোক নয়, তবু লোকে তাকে বিনা কারণেই অপছন্দ করতে থাকে। আমি হলাম তার এক পাথুরে দৃষ্টান্ত। মায়েদের ভালোবাসা কম্পালসিভ, তাই তার কথা বাদ দিচ্ছি। কিন্তু আমার বাবা এবং ভাই বোনেরাও আমাকে খুব একটা পছন্দ করত না। আমি যে মানুষের কতটা অপছন্দের লোক তা টের পেলাম স্কুলে গিয়ে। ক্লাসে আমার সঙ্গে কেউই তেমন গল্পগাছা করতো না। ঘনিষ্ঠতা দূরে থাক, সকালে যখন অফ ক্লাসে গল্প টল্প করতো তখন কাঙালের মতো গিয়ে কাজটিতে বসে থাকতাম। আমার সঙ্গে হয়তো দু একটা কথা বলতো, তারপরেই নিজেদের মধ্যে কথা চালাচালি করতো। আমার দিকে আর ফিরেও তাকাতো না। কত জনের সঙ্গে কতভাবে ভাব করার চেষ্টা করেছি, ঘুষও দিয়েছি, ফাই ফরমায়েশও খেটেছি, লাভ হয়নি। ঠাকুরের কাছে চোখের জল ফেলে প্রার্থনা করেছি, ঠাকুর কেউ ১-২ জন তো আমার বন্ধু হোক। হয়নি। বন্ধুহীন ওই বয়সটা আমাকে পাগল করে দিচ্ছিল। খেলাধুলো তেমন পারতাম না, লেখাপড়ায়ও ভালো নই, অন্য কোনো গুণও নেই। একা হওয়াই ভবিতব্য ছিল। এই দুঃসময়ে হঠাৎ ক্লাস 7-এ হারাধন এসে ভর্তি হলো। অন্য স্কুলে ডাব্বা মেরে এসেই পচা স্কুলে ওপরের ক্লাসে অ্যাডমিশন পেয়ে গিয়েছিল। সে প্রথম দিনই আমার পাশে বসলো। আর কি আশ্চর্য, ২-১ দিনের মধ্যেই তার সঙ্গে আমার ভাব হয়ে গেল। আমাকে মোটেই হ্যাটা করতো না হারাধন। অনেক গল্প করত। স্কুলের পর দুজনে প্রায়ই একসঙ্গে বেরিয়ে অনেক দূর পাশাপাশি হাঁটতাম।
আমার ভয় হতো, বুঝি স্বপ্ন দেখছি, এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে। সবেধন নীলমণি ওই একমাত্র বন্ধু পেয়ে আমি এত আত্মহারা যে তার জন্য আমি জীবন দিতে পারি। আমার বন্ধু ক্ষুধা এতই তীব্র ছিল যে আমি হারাধনকে পেয়ে তার অনুগতও হয়ে পড়তে থাকি। ঠিকঠাক বন্ধুত্ব হয়তো এরকম নয়, তাতে একটা সমান সমান ভাব থাকে, কিন্তু খুব সূক্ষ্মভাবে আমি যে ক্রীতদাস হয়ে যাচ্ছি এটা টের পেয়েও আমার কিছুই করার ছিল না। রাজুবাবু, আপনার স্নানাহারের সময় হলে বলবেন, ভদ্রতা বসে আমাকে প্রশ্রয় দেবেন না। আরে না, এখন মাত্র 11:15, আমি 2টোর আগে খাই না। আমার বাচালতা অপছন্দ হলেও জানাতে দ্বিধা করবেন না। আপনি বলুন। আমার ভাগ্য বড়ই ভালো, কারণ বিএ ক্লাসে পড়ার সময়ে হঠাৎ ডাকঘরে পিয়নের চাকরি পেয়ে যাই। আমার এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করিনি কখনো। হারাধন আরো 2বার ফেল মেরে ম্যাট্রিক পাশ করলো টেনে মেনে। আমাকে বলল, জানিস তো, লেখাপড়া শিখে উন্নতি করতে গেলে বুড়ো বয়স হয়ে যাবে। তাই সে ব্যবসা শুরু করলো। তার বাবার একটা ওষুধের ছোট দোকান ছিল, খুব ভালো চলতোও না। সে দোকানের ভার নিয়ে এক্সপেনশনের জন্য উঠে পড়ে লেগে গেল। ব্যাংক থেকে লোন নেওয়া তো আছেই, তাছাড়াও সে চোরাগুপ্তা ড্রাগেরও কারবার শুরু করে। আমি বরাবর তার বংশবদ, তার জন্য হেন কাজ নেই যা আমি করতে পারি না। ড্রাগের কারবারেও সে আমাকে কাজে লাগায়, কারণ আমি ডাক পিয়ন বলে আমার মুভমেন্ট সন্দেহজনক নয়। আমি তার ড্রাগ খদ্দেরদের কাছে অম্লান বদনে পৌঁছে গিয়েছি। দুনিয়ায় সে আমার একটি মাত্র বন্ধু, তাকে আমি কিছুতেই হারাতে চাইনি। তাকে খুশি করার জন্য নৈতিকতাও আমার চুলোয় গেল। অবশ্য তার ওষুধের কারবার ফুলে ফেঁপে ওঠায় সে ড্রাগের কারবার বন্ধ করে দেয়। পুলিশও পিছনে লেগেছিল। আমার ডাকঘরের কাজ শেষ হলে সন্ধ্যের সময় আমি তার ওষুধের দোকানে গিয়ে হিসেবপত্র দেখতাম, পার্ট টাইম হিসেবে। হারাধন তার জন্য আমাকে পয়সা দিত, না দিলেও আমি কাজটা করতাম। সে ক্রমশ অর্থবান হচ্ছে দেখে আমি বড় খুশি। তার আহ্লাদী বউ হলো কমলিকা। বেশ ভালোবাসাও ছিল তাদের মধ্যে, আমার মতো তো নয়। আপনি বিয়ে করেননি? করতে হয়েছে, তবে আমার মতো মানুষকে কোনো মেয়ের পক্ষে যে ভালোবাসা সম্ভব নয় তা আমি জানি। স্ত্রীলোকের প্রত্যঙ্গ ছাড়া আমাকে আমার স্ত্রীর আর কিছুই দেয়ার ছিল না। আমার মতো লোকের তাইতেই সন্তুষ্ট থাকা উচিত। তবে হারাধন অল্পে খুশি হওয়ার লোক নয়। তার দোকানের সংখ্যা বাড়ল, টাকা বাড়ল, স্ত্রীলোকের সংখ্যাও বাড়ল। নানা রকম মেয়ে মানুষের সঙ্গে তার সম্পর্ক হতে লাগলো। ঘরে স্বামী স্ত্রীর মধ্যেও প্রবল অশান্তি। ছেলেরা বড় হচ্ছে, ব্যাপারটা তারাও বুঝতে পারছে। হারাধন আমাকে অনেক কথাই বলতো। তার স্লোগান ছিল, পুরুষ মানুষ কি একটা মেয়ে মানুষে আটকে থাকতে পারে? তার সব কথাই আমার যুক্তিযুক্ত মনে হতো। তার নারী মৃগয়ার ইতিহাস দীর্ঘ, সেটা ঘেঁটে কোনো লাভ নেই। বরং আসল কথায় আসি। আপনি খেয়াল করবেন আপনার স্নানাহারের সময় হলো কিনা। আমি ঝোঁকের মাথায় কথা বলে যাচ্ছি তো? না না, ঠিক আছে, আপনি বলুন। জি আজ্ঞে। নীলাঞ্জন ঘোষ ছিলেন হোটেলিয়ার এবং ট্রাভেল এজেন্ট। ব্যবসায়িক সূত্রেই তার সঙ্গে যোগাযোগ ছিল হারাধনের। তখন নীলাঞ্জনের অনেক টাকা ধার হয়ে গেছে, ব্যবসায় মন্দা। হারাধনের সঙ্গে তার কি চুক্তি হয়েছিল তা আমি জানি না। ওসব বড় বড় ব্যাপার আমাকে বলতো না হারাধন। তবে নীলাঞ্জনের ব্যবসায় টাকা ঢেলেছিল সে, অনেক টাকা। ব্যবসা বাঁচল বটে, কিন্তু নীলাঞ্জন নয়। ডাক্তার রায় দিয়েছিল অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু। পিছনে কোনো রহস্য থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। মৃত্যুর পর দেখা গেল ব্যবসার মালিকানা হাত বদল হয়ে গেছে, তা হারাধনের দখলে। নীলাঞ্জনের বউ মেয়ের পথে বসার অবস্থা। হারাধন অবশ্য তখন বন্ধুর মতোই তাদের পাশে দাঁড়ায়। নীলাঞ্জনের স্ত্রী তামসী, সুন্দরী। হারাধন আমাকে একদিন বলে সে কমলিকাকে ত্যাগ করে তামসীকে নিয়ে নতুন জীবন শুরু করতে চায়। ঘরে তুমুল অশান্তি শুরু হলো। তিতিবিরক্ত হয়ে হারাধন ঘর ছেড়ে বেরিয়ে এলো।
এবং তামসীকে নিয়ে নতুন আস্তানায় ডেরা বাঁধল। হারাধনের কোনো সিদ্ধান্তকে আমার ভুল বলে মনে হতো না। সত্যি তো, এতকাল বিবাহিত জীবনযাপন করার পর একঘেয়েমি তো আসতেই পারে। আমাদের না হয় উপায় নেই, কিন্তু যার উপায় আছে সে কেন পুরনো বন্ধনে পড়ে থাকতে যাবে? এখন দুনিয়ার ট্রেন্ড তো সেদিকেই। আপনি সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। আপনার কাজে বিঘ্ন ঘটলে আমার নিজেকে অপরাধী মনে হবে। মাত্র 12:15 বাজছে, আপনার চিন্তা নেই। আপনার অশেষ অনুগ্রহ। হ্যাঁ, যা বলছিলাম, গ্রিন ভ্যালিতে নতুন জীবন শুরু হলো হারাধনের। বউ আর ছেলেদের সঙ্গে সম্পর্ক বিষাক্ত, তবে তার 2 ছেলেই সাবালক, ব্যবসায়িক পার্টনার। সুতরাং ছেলেদের সঙ্গে একটা ফর্মাল যোগাযোগ ছিল মাত্র, আর আমি ছিলাম 2 পরিবারের মধ্যে একটা ক্ষীণ যোগসূত্র। আসলে আমি হারাধনের হয়ে আর কাঠির কাজ করতাম। কমলিকা আর হারাধনের ডিভোর্সের মামলা চলছে। কমলিকা ডিভোর্স দিতে রাজি নয়, তাই কমলিকাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর ভারও হারাধন আমাকে দিয়েছিল। তাতে অবশ্য কাজ হতো না। আমি তেমন কোনো কুশলী বা বাকপটু লোক তো নই। আমি প্রায় রোজই গ্রিন ভ্যালিতে যেতাম। তামসী কেন জানি না আমাকে পছন্দ করতেন। চা এবং সুস্বাদু বিস্কুট খাওয়াতেন, অনেক গল্পও করতেন। কিছুদিন পর আমি লক্ষ্য করি তামসী একটু গম্ভীর এবং চিন্তিত, মুখে উদ্বেগের ছাপ। সেটা ক্রমশ বাড়তে লাগলো। হঠাৎ একদিন বললেন, আপনি মেয়েদের কোনো হোস্টেলের খবর দিতে পারেন? আমি বললাম, কার জন্য? উনি বললেন, ওর মেয়ের এখানে অসুবিধে হচ্ছে। হ্যাঁ, আমি অপদার্থ হলেও কিছু জিনিসের গন্ধ পাই। কথাটা শোনা মাত্র আমি বুঝলাম ওর কিশোরী মেয়েটির প্রতি হারাধনের আগ্রহ জন্মেছে। মেয়েটিকে আপনিও দেখেছেন। আপনার কি মনে হয় না যে মেয়েটির একটি এথেরিয়াল বিউটি আছে? আমিও তো বুঝি না, খুব ভালো করে দেখিও নি, তবে বোধহয় চেহারাটা একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকমই বটে। নিষ্পাপ ভালো মেয়ে, হারাধনের মেয়ের মতোই। কিন্তু আদিম প্যাশনের কাছে পারিবারিক বা সামাজিক সম্পর্ক অনেক সময় খড়কুটোর মতো উড়ে যায়। এই জন্যই অনেক সময় বালিকা বা কিশোরীরা তাদের বাবার কাছেও নিরাপদ নয়। খবরের কাগজে এরকম খবর আকসার পাওয়া যায়। আর এ তো রক্তের সম্পর্কও নয়। আমি তামসীকে বললাম, আপনি আমাকে অকপটে বলুন আপনার মেয়ের ঠিক কী ধরনের অসুবিধে হচ্ছে, কারণ কিছুদিন ধরেই আপনাকে আমি উদ্বিগ্ন দেখছি। আমাকে দুর্বল অপদার্থ ভেবে উপেক্ষা করবেন না, তাহলে মস্ত ভুল হবে। এ কথায় তামসী ভেঙে পড়লেন, কাঁদলেন এবং বললেন, কিছুদিন যাবৎ হারাধন প্রায় রাতে ড্রিঙ্ক করে এসে ইলিনাকে তার কাছে পাঠাতে হুকুম করছে। তারপর নিজেই গিয়ে ইলিনার দরজায় নক করছে। ছুটির দিনে ইলিনাকে ভালো রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যেতে চাইছে, ইত্যাদি। তারা মা আর মেয়ে প্রচণ্ড আতঙ্কে আছেন এবং নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা দুজনেই কার্যত পণবন্দী। তাদের যাওয়ার জায়গা নেই, টাকা পয়সা নেই, বল ভরসাও নেই। শুনে আমার মনে হলো এরকম হওয়া উচিত নয়, এটা ঠিক হচ্ছে না। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, এর একটা বিহিত হবে। তবে আমার জানা দরকার হারাধনের কাছ থেকে মুক্তি পেলে আপনার সম্বল কি? তিনি মাথা নেড়ে জানালেন, তার কোনো সম্বল নেই। শুধু তিনি শুনেছেন হারাধনের সঙ্গে তার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, আর তাতে নাকি 50 লক্ষ টাকাও আছে। কিন্তু চেক বই বা এটিএম কার্ড হারাধনের কাছে। হারাধন তাদের পেছনে দেদার খরচ করে বটে, কিন্তু ভান্ডার খুলে দেয় না। আমার অযোগ্যতা সীমাহীন, কিন্তু আমি কিছু কাজ খুব নৈপুণ্যের সঙ্গে করতে পারি। আমি বাড়ি ফিরে গভীর রাত্রি পর্যন্ত জেগে রইলাম। আমাদের সকলের ভিতরেই একটি করে আদালত থাকে, আর বাইরে কিছু করে উঠতে না পারলেও আমাদের অভ্যন্তরীণ আদালতে আমরা নিত্যই নানা অপরাধীর বিচার করে শাস্তির বিধান দিই। সেই রাতে আমি জীবনে প্রথম হারাধনকে অপরাধী সাব্যস্ত করলাম। আপনি যে এতক্ষণ ধরে আমার কথা শুনছেন, তাতে আমি আপ্লুত। কিন্তু রজতবাবু, আপনার স্নানাহারের যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। না তো, আপনি খুব বেশি সময় নেননি, এখন মাত্র 12টা। তবে বলি, এই সিদ্ধান্ত নিতে আমার বুক ভেঙে যাচ্ছিল।
পৃথিবীতে সে আমার একমাত্র বন্ধু। তার প্রতি আমার অন্ধ আনুগত্য। কিন্তু মনে হলো এর একটা শেষও থাকা দরকার। আপনি কি দাবা খেলা জানেন? একটু আধটু। দেখবেন অনেক সময় প্রতিপক্ষের একটিমাত্র গুটির স্ট্র্যাটেজিক অবস্থান আপনার পক্ষে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠছে। সেই গুটিটা নড়ে গেলেই আবার আপনি নিরাপদ। হারাধন হলো সেই গুটিটা। কঠিন সিদ্ধান্ত। আমি প্রথমেই হারাধনের কারেন্ট অ্যাকাউন্টের চেক বই থেকে একদম পিছনের দিককার একটা পাতা ছিঁড়ে নিলাম। হারাধনের সই আমি চোখ বুজেও হুবহু নকল করতে পারি। দুর্বলদের এইসব নৈপুণ্য থাকেই। একটা বড় অ্যামাউন্টের অঙ্ক বসিয়ে চেকটা তৈরি রাখলাম, তবে জমা দিলাম না। হারাধন নানা অসুখে ভুগত। ডায়াবেটিস, হাই প্রেশার, প্রোস্টেট, থাইরয়েড, হাই কোলেস্টেরল, হার্ট ব্লকেজ ইত্যাদি। সে কোন কোন ওষুধ খায়, কখন খায়, সব আমার মুখস্থ। সকালের দিকে সে যেসব ওষুধ খেত তার মধ্যে একটা খয়েরি রঙের ক্যাপসুল ছিল। আমি সেই ক্যাপসুলটাই বেছে নেই। দোকান থেকে সেটা তুলে নিতে কোনো কষ্ট নেই, কারণ আমি তার দোকানেই কাজ করি। ব্লিস্টার স্ট্রিপ। ব্লিস্টারের দিকের শক্ত প্লাস্টিকটা নিপুণ ব্লেডের ছোঁয়ায় কেটে ক্যাপসুলটা বের করে ওষুধটা ফেলে দিয়ে অন্য একটা টক্সিন ভরে ক্যাপসুলটা আবার জুড়ে দিয়ে ব্লিস্টারে ভরে কাটা জায়গাটা কুইক সিল লাগিয়ে দিয়ে হারাধনের ওষুধের টেবিলের স্ট্রিপটার জায়গায় রেখে দিই। তারপর একটু অপেক্ষা। সে কবে ওই ক্যাপসুলটা খাবে তাও আমার হিসেব করা ছিল। সেদিন আমি ছুটি নিয়েই রেখেছিলাম। আমার স্ত্রী আমাকে বিদ্রূপ করে মাঝে মাঝে বলেন নেংটি ইঁদুর। বাস্তবিকে আমি নিজের সঙ্গে নেংটি ইঁদুরের অনেক সাদৃশ্য দেখতে পাই। মাটির কাছাকাছি ইঁদুরের অবস্থান, নানা রন্ধ্র, নানা অলিগলি সে চেনে। আমিও তাই। জয়শীল রায় একজন ভাঙাচোরা মানুষ। 12 মাস মানসিক অবসাদে ডুবে থাকেন। তার বউ তাকে ছেড়ে তারই এক বন্ধুর সঙ্গে চলে গেছে। প্র্যাকটিস নেই, ড্রাগের নেশা এবং বাজারে প্রচুর ধার। ডাক্তারি ডিগ্রিটা ছাড়া আর কিছুই নেই তার। আমি মাঝে মাঝেই তার কাছে যাই, কারণ ব্যর্থ হেরো মানুষদের আমার বড় আপনজন বলে মনে হয়। তাদের মধ্যে যেন নিজেকেই খুঁজে পাই। ডেথ সার্টিফিকেটটা লেখার জন্য আমি তাকে 50,000 টাকা দিয়েছিলাম, যে টাকাটা হারাধন মারা যাওয়ার পরপরই আমি তার অ্যাকাউন্ট থেকে তুলে আনি, অবশ্যই সই জাল করে। এত সব করার পরেও মনে খুঁতখুঁতুনি ছিলই। ধরা পড়ে যাব না তো? ধরা পড়লেও আমার কিছুই হবে না আমি জানি। আমি সন্দেহের অতীত। কিন্তু হয়তো বিপদে পড়বেন তামসী আর তার মেয়ে। আপনি হয়তো জানেন না কমলিকা আর তার ছেলেরা ইতিমধ্যে পুলিশের কাছে একটা খুনের অভিযোগ দায়েরও করেছে। রজত বিস্ফোরিত চোখে অবিশ্বাসের দৃষ্টিতে ছোটখাটো খেকুরে চেহারার লোকটির দিকে তাকিয়েছিল। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এবার একটা বদ্ধ শ্বাস মোচন করে বলল, আপনি সত্যি বলছেন? লোকটা হাত জোড় করে বলল, আজ্ঞে আমার কথাকে কেউই কখনো গুরুত্ব দেয়নি। আপনি না দিলেও ক্ষতি নেই। পৃথিবীতে আমার একমাত্র বন্ধু ছিল হারাধন। একমাত্র সেই আমাকে তুচ্ছ জ্ঞান করত না। আমার ওপর টানও ছিল খুব। বলতো শরীরের খেয়াল রাখিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস তো। যখন ক্যাপসুলটা হাতে নিয়েছে বা হাতে জলের গ্লাস, তখনও কথা বলছিল আমার সঙ্গে। বলছিল পুরনো বন্ধুরা কে কোথায় আছে বলতো, অনেকদিন কারো খোঁজ নেওয়া হয়নি। একমাত্র তুই ছাড়া আর কারো সঙ্গেই দেখা হয় না। আমার চোখে জল আসছিল, গলায় কান্নার দলা। একবার মনে হলো বলি, ক্যাপসুলটা খাস না, ফেলে দে। বলা হলো না। ক্যাপসুলটা গিলে ফেলার পর বলল, তোর মেয়ের তো বিয়ের বয়স হলো না? বিয়ে ঠিক হলে আমাকে বলিস, নেকলেস আর বেনারসিটা আমিই দেব। আমি বললাম, সে তো তুই অনেক আগে থেকেই আমাকে বলে রেখেছিস। হেসে বলল, আজকাল অনেক কথাই ভুলে যাই। বয়স হলো নাকি রে? আমার কথা আটকে যাচ্ছিল। আমার সামনে তখন এক ভয়ঙ্কর একাকিত্বের করাল ছায়া। তারপর আমার দিকে চেয়ে বলল, আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু শুই। তুই দরজাটা টেনে দিয়ে যাস। আমার শোকের সময় ছিল না, অনেক কাজ বাকি, তাই চলে এলাম, দরজাটা চিরতরে বন্ধ করে দিয়ে। রজত চিন্তিত মুখে লোকটার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, সমরবাবু,
এসব কথা আমাকে জানানো কি ঠিক হলো? তা তো জানি না। কিন্তু এই যে আপনার কাছে সব কবুল করলাম, তাতে আমার মনোভার অনেক কমে গেছে। আপনাকে একজন স্থিতধী, বিবেচক এবং সুস্থির মানুষ বলে আমার মনে হয়। আপনার বয়স খুব কম, তবু আপনাকে অপরিণত বলে মনে হয় না। কমলিকা আর তার ছেলেরা খুনের অভিযোগ করেছে। পুলিশ হয়তো তদন্ত করবে। আপনি শ্মশান বন্ধু ছিলেন। কাজে আপনাকেও হয়তো জেরা করা হবে। আমি শুধু বলতে চাই, তামসী আর ইলিনা নির্দোষ। আপনাকে অনেকক্ষণ বিরক্ত করেছি, মাফ করবেন। এবার আপনি স্নানাহার করুন। সকালে ডিউটিটা ভালো লাগে না বুলটনের, বরং নাইট ডিউটি করলে সারা দিনটা সময় পাওয়া যায়। দিনে অনেক কিছু করার থাকে মানুষের। কাজ অবশ্য কিছুই না, ফালতু বসে থাকা আর মাছি দাঁড়ানো। আনপ্রোডাক্টিভ লেবার। গালভরা নাম সিকিউরিটি গার্ড, আসলে পাতি বাংলায় চৌকিদার। চাকরির কোনো ওজন নেই, অ্যাডভেঞ্চার নেই, আর এই দেশে মানুষ সস্তা বলে যে যা খুশি বেতন ধরিয়ে দেয়। তাই হাত পেতে নিতে হয় বটে, কিন্তু মনটা গজরাতে থাকে। তার বাবা একটা তেল কলে চাকরি করেন। নাম কাওয়াস্তে তেল কল, আসলে সেটা মুরগি বরুণের ঘানি। ঘানির একটা পুরনো মেশিন আছে বটে, কিন্তু তা থেকে কেউ কখনো তেল বেরোতে দেখেনি। তবে মেশিনটায় পাছে মরচে পড়ে যায়, তাই জন্য মাঝে মাঝে চালানো হয়। আসলে বিক্রি হয় চালানি তেল। বোকা লোকেরা ভাবে ঘানির তেল কিনছে। কত রকমের যে ২ নম্বরই আছে চারদিকে। একটা চটি জার্মান টেক্সট বই পড়ার চেষ্টা করছিল সে প্লাস্টিকের চেয়ারটায় বসে। এই শোনো। বুলটন বইটা সরিয়ে দেখে সামনে বুলা। সে টপ করে দাঁড়িয়ে বলল, কিছু বলছেন? বুলা বিপন্ন গলায় বলে, এই দেখো না, আমাদের ৩ তলার বাথরুমে জল আটকে যাচ্ছে। পাইপে জ্যাম হয়েছে বলে মনে হয়। এবারের প্লাম্বারকে ডাকতে হবে। আমি তো নতুন এসেছি, আমি কিছুই জানি না। বুলটন বলে, প্লাম্বার সঞ্জয়, আমি ফোন করে দিচ্ছি, এসে যাবে। আচ্ছা তুমি কি বুলটন? বাবাকে মাঝে মাঝে উপরে তুলে দাও। হ্যাঁ ম্যাডাম, আর আমিও আপনাকে চিনি। আমাকে আপনি করে বলছো কেন? এমনি, আপনি এসে গেল। বুলা একটু হাসলো, বলল, আমাকে এখন কেউ চেনে না। আমি চিনি ম্যাডাম। শোনো, আমাকে ম্যাডাম ডাকতে হবে না, বুলা বলে ডেকো। আর আপনি আজ্ঞেও করবে না, বুঝলে? এখন ফোনটা তো করো। বুলটন সঞ্জয়কে ফোন করে বলল, তাড়াতাড়ি আয়, ইমার্জেন্সি। সঞ্জয় বিরক্ত হয়ে বলে, কি করে যাব? একটা কাজে আটকে আছি যে। তাহলে তোর বাবা বা ভাইকে পাঠা, বললাম না ইমার্জেন্সি। দেখছি দাঁড়া, ঘন্টাখানেক দেরি হবে। আধ ঘন্টায় ম্যানেজ কর। বললাম তো দেখছি, যত কথা বলবি তত দেরি হবে, বুঝলি? ঠিক আছে, বলে ফোন কাটলো বুলটন। বুলার দিকে চেয়ে বলল, আধ ঘন্টা লাগবে আসতে। বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম আজ আর হবেই না। আজ লক্ষ্য করলো বুলটন, বুলাকে কিন্তু বেশ দেখতে। না, সুন্দরী বলা যায় না, কিন্তু শ্যামলা রঙের মধ্যে মুখের ডোলখানা বেশ মিষ্টি। পরনে সাদা সালোয়ার আর হালকা মেজেন্টা রঙের কামিজ, সাদা ওড়না। চুলে চিরুনি নেই, রূপটান নেই, মুখটা তেল তেল করছে। শরীরটা মেদহীন, লকলকে। চলেই যাচ্ছিল, লবের দিকে পা বাড়িয়েও ফিরে তাকিয়ে বলল, তোমার কখন ডিউটি থাকে বলো তো? তার কি কিছু ঠিক আছে? কখনো সকালে, কখনো রাতে। একদিন তোমার সাথে গল্প করব। বাবা তোমার কথা খুব বলে। তুমি নাকি ভীষণ ভালো ছেলে। তুমি বিকম পাস, জার্মান শিখছো, আর বাউন্সার হতে চাও। বুলটন লজ্জা পেয়ে বলে, স্যার দিলদরিয়া মানুষ তো, তাই ওসব বলেন। আচ্ছা, আপনি তো ঘর থেকে একদম বেরোন না, তাই না? না, বেরোতে ইচ্ছে করে না। সারাদিন ঘরে সময় কাটে? কেটে যায়। টিভি চালিয়ে স্পোর্টস চ্যানেল দেখি, নইলে ইউটিউবে গান শুনি। তবে খুব ভোরে আমি ছাদে যাই। এবারের ছাদটা তো খুব বড়, সারা ছাদ চক্কর মারি। তুমি কিন্তু এখনো আপনি আগে করে যাচ্ছ। বয়সেও তো আমি তোমার ছোটই হব, তাই না? বুলটন ফের লজ্জা পেয়ে বলে, চেষ্টা করেও হচ্ছে না যে। তা বললে শুনবো না, এখনই বলতে হবে। বলো, তুমি বলো না। বুলা, তুমি খুব ভালো। বুলা হেসে ফেলে বলল,
আমি মোটেই ভালো নই। তবু তুমি যখন বলেছ তাতেই আমি খুশি। বুড়া চলে গেলে ল্যান্ডিংটা বড্ড ফাঁকা লাগতে লাগলো বুলটনের। মেয়েটার বয়স মাত্র ১৯, কিন্তু এই বয়সের মেয়েদের যে ছলবলানি থাকে তা নেই, যেন একজন বয়স্ক মহিলা। টিনেজারের উচ্ছলতাটাই কোথায় যেন হারিয়ে গেল। বসে বসে আজ বুলার কথাই ভাবতে লাগলো সে। ৩ দিন বাদে দুপুরে টিফিনের কৌটো খুলে ঠান্ডা রুটি আর ঢেঁড়সের তরকারি খাচ্ছিল বুলটন। হঠাৎ দেখলো সামনে বুলা দাঁড়িয়ে আছে, পরনে সবুজ রঙের সালোয়ার কামিজ, সাদা ওড়না। কি খাচ্ছ তুমি? বুলটন ফের লজ্জা পেয়ে বলে, এই তো রুটি তরকারি। মাছ খাবে? আমাদের ফ্রিজে আছে কিন্তু। বুলটন প্রায় আর্তনাদ করে উঠল, না না, আমার ওসব লাগে না, আমি এটা দিয়েই বেশ খেয়ে নেব। বুলা ফাঁকা একটা চেয়ারে বসে বলল, বসছি, কেউ কিছু আবার বলবে না তো? কে কি বলবে, তুমি বসো তো। টেবিলের উপর তার জলের বোতলটা রাখা, সেটা তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বুলা বলে, প্লাস্টিক পুরনো হলে ইউজ করতে নেই, বোতলটা আজই বদলে নিও, এটা কিন্তু খুব ময়লা। হ্যাঁ, আজই মাকে বলতে হবে। খেতে খেতে কথা বলো না, বিষম খাবে। খাওয়া শেষ করে বুলটন উঠতে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বলল, আজ আমার ডে ডিউটি শেষ, কাল থেকে নাইট। জানি, সেই জন্যই তো আজ গল্প করতে এলাম। আমাদের ক্লাবে একজন এক্স ফুটবলার আছে জানো, তোমার সংবর্ধনার দিন তিনি আমাকে বলেছিলেন, দেখিস এই মেয়েটা একদিন অলিম্পিকে যাবে। পাগল, অত সস্তা নয়। আর গেলেই তো হবে না, আমরা কি সেখানে দাঁড়াতে পারবো? ওদের টাইমিং এর ধারে কাছেও আমার টাইমিং নয়। আমাদের জন্মগত স্কিলটুকুই সম্বল। ভালো ট্র্যাক নেই, কোচ নেই, জুতো নেই, জিম নেই, সফিস্টিকেটেড ট্রেনিং নেই। বড় অ্যাথলিটদের নিজস্ব সাইকিয়াট্রিস্টও থাকে তাকে মোটিভেট করার জন্য। আমরা ভেঙে পড়লে হয়তো কোচ পিঠে এসে পিঠ চাপড়ে বলে, বেটার লাক নেক্সট টাইম। তার বেশি কিছুই না। এখানে কোনো অ্যাথলেটের সাপোর্ট স্টাফ আছে শুনেছ? তার চেয়ে বড় কথা, ফ্যামিলি আমাদের শেষ করে দেয়। তুমি দৌড়বে কি করে যদি তোমার উপসী ভাই বোনের মুখ মনে পড়ে, যদি রুগ্ন বাবার কাতরানির শব্দ কানে আসে, যদি মায়ের ছেঁড়া শাড়ির চোখের সামনে ভাসে? তা তো ঠিকই, তবে কি জানো, তোমার তো তবু জন্মগত একটা ট্যালেন্ট আছে, আমাদের তো তাও নেই। বুলা মণ্ডল তো আর ডজন ডজন জন্মায় না। এদেশে না জন্মানোই ভালো। ট্যালেন্ট থেকেও যদি কিছু করা না যায়, তার যন্ত্রণা বেশি। আচ্ছা, তুমি তো একদিন ভালোবেসেই দৌড়তে, অলিম্পিকে মেডেল পাবে বলে তো নয়। বুলা উদাস মুখে বলল, হ্যাঁ তো, স্কুলের স্পোর্টসে দৌড়তাম পাই পাই করে। যেখানে ওপেন টু অল স্পোর্টস হতো সেখানেই নাম দিতাম প্রাইজের লোভে। ছুটতে খুব ভালোবাসতাম। আর মোটিভেশন না থাকলে স্পিডও বাড়ানো যায় না। শুধু আনন্দের জন্য যদি দৌড়াও, তাহলেও তুমি এক জায়গায় পড়ে থাকবে। বেশ, এখন তো তোমার আর অ্যাম্বিশন নেই, স্পিডও বাড়ানোর কোনো দায় নেই, এখন তো আনন্দের জন্যই দৌড়াতে পারো, তাই না? বুলা তার দিকে বড় বড় চোখ করে চেয়ে হেসে বলল, তোমার মতলবটা কি বলো তো? বুলার দাঁত এত ঝকঝকে সাদা আর হাসিটা এত ভালো যে বুলটন চোখ ফেরাতে পারল না, চেয়ে রইল। বুলা মুখ ফিরিয়ে বলে, আবার আমাকে ট্র্যাকে ফেরাতে চাও নাকি? সেটা আর সম্ভব নয়। দৌড়ে আমাকে ছেড়ে চলে গেছে, বুলা মণ্ডল আর দৌড়তে পারবে না। কথাটা এমন ভাবে বলল, বুকটা ধপ করে উঠল বুলটনের। সে একটু অপেক্ষা করলো। বুলা আনমনে চেয়ে আছে সামনের দিকে, ভাবছে। খানিকটা সময় ছাড় দিয়ে বুলটন খুব নরম গলায় বলে, আমিও এক সময় দৌড়তাম, স্প্রিন্টার হব বলে নয়, ফিটনেসের জন্যে। বুলা তার দিকে হাসি মুখটা ফেরালো, তারপর বলল, দৌড় নিয়ে আর কথা নয় কেমন, ওটা শুনতে আমার ভালো লাগে না, বুঝলে? বুলটন মাথা হেলিয়ে বলে, বুঝেছি, রাগ করনি তো? বুলা মাথা নেড়ে না বললে বলল, রাগ করবো কেন, তুমি একটা বেশ ভালো ছেলে। এখন আর আমার বেশি বন্ধু নেই, বড্ড ফাঁকা হয়ে গেছি। ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছি। বুলটন খুব সন্তর্পণে জিজ্ঞেস করলো, তোমার বয়ফ্রেন্ড নেই? বুলা হেসে ফেলে বলল, দূর, ওসবের সময় পেতাম নাকি।
আর যা সব ছেলে ছোকরা পাশে এসে জুটতো সেগুলি হেভি চালাক। আমি বাপ একটু নাক উঁচু আছি। আমারও গার্লফ্রেন্ড নেই। বুলা ফের উদাস হয়ে গেছে। কথাটা শুনতে পেল বলে মনে হলো না। মুডি মেয়ে, যখন তখন মুড পাল্টে যায়। এই মেয়ের সঙ্গে সাবধানে মিশতে হবে। অনেকক্ষণ চুপ করে বসে রইল বুলা। তারপর মুখ ফিরিয়ে বলল, আমি একবার দোকান থেকে গয়না চুরি করে ধরা পড়েছিলাম জানো। হাজত বাসও করতে হয়েছে। জানি, শুনেছি। বুলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব বোকার মতো কাজ হয়েছিল। প্রতিভা না থাকলে কি চুরি করে বড়লোক হওয়া যায় বলো? হ্যাকিং করতে, সাইবার ক্রাইম করতে কত বুদ্ধি লাগে, কত কি শিখতে হয়। এটা বোকা চোরদের যুগ নয়। ঠিক কথা। বুলা হঠাৎ বলল, এই শোনো, বিকেল হয়ে আসছে, লোকজন আসতে শুরু করেছে, এবার আমি যাই, নইলে কে কি ভাববে। আর একটু বসো না। বুলা একটু হেসে বলে, আবার আসবো তো। কতদিন কারোর সঙ্গে আড্ডা মারিনি বলো তো। তোমার ফোন নাম্বারটা চাইলে তুমি কি রাগ করবে? না, রাগ করবো কেন? তবে আমি আজকাল বেশিরভাগ সময়ে ফোনটা সুইচ অফ করে রাখি। আমি ওপরে গিয়ে তোমাকে মিসড কল দিচ্ছি। আমার ফোনটা চার্জে বসানো আছে। তোমার নাম্বারটা বলো। অবাক কাণ্ড হলো, বুলা চলে যাওয়ার পর গোটা ল্যান্ডিংটায় হু হু করে একটা স্পেস ঢুকে পড়লো যেন। এত ফাঁকা তো কোনোদিন মনে হয় না জায়গাটাকে। এই রে, সে কি প্রেমে পড়ে গেল নাকি মেয়েটার? সর্বনাশ। এবারে নাইট ডিনারটা ভারী একঘেয়ে শুরু হলো। রোজকার মতোই, তবে আরেকটু বোরিং। এমনকি সোমবার রাতে রাঘববাবু পর্যন্ত রাত 11টার দিকে ফিরে এলেন। ট্যাক্সি থেকে নামাতে এগিয়ে গিয়েছিল বুলটন, কিন্তু স্যার নিজেই দিব্যি নেমে এলেন। ডান হাতটা উঁচু করে বললেন, ধরতে হবে না, আজ ঠিক আছে। লবের দিকে না গিয়ে হঠাৎ আজ ল্যান্ডিংয়ে বুলটনের পাশের চেয়ারটায় বসে পড়লেন। তোমার তো খুব বাউন্সারের চাকরি পছন্দ, তাই না? বুলটন রাঘববাবুর সম্মানে চেয়ারে বসেনি, দাঁড়িয়েছিল। বলল, হ্যাঁ স্যার। একজনের সঙ্গে কথা হয়েছে, মধু খাবড়া। তার একটা বার আছে তপস্যায়, তাকে বলেছি তোমাকে পছন্দ হলে নিয়ে নেবে। কাল গিয়ে একবার দেখা করো। হেই নাও ওর বিজনেস কার্ড। কার্ডটা হাতে নিয়ে বুলটন রাঘববাবুকে একটা প্রণাম করে ফেলল। তার বহুকালের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। অবিশ্বাস্য। রাঘববাবু হেসে বললেন, আগে চাকরিটা তো হোক, তারপরে প্রণাম করো। দুপুর 12টায় সুইনহো স্ট্রিটের অফিসে যেতে বললেন মধু খাবড়া। গলাটা বেশ রাশভারী, অথরিটেটিভ। ঠিক দুপুর 12টাতেই ভিতরে যাওয়ার ডাক এলো। ছোট সাজানো চেম্বারটায় ঢুকে যে লোকটার মুখোমুখি হলো বুলটন, তার চেহারাও জবরদস্ত। লম্বা চওড়া মজবুত শরীর, তবে একটু চর্বি আছে পেটে। 50-এর আশেপাশে বয়স। তার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, তুমি তো সিকিউরিটি গার্ড, বাউন্সারের কাজ কিন্তু অন্যরকম, পারবে? হ্যাঁ স্যার, পারবো। তোমাকে রাঘববাবু রেকমেন্ড করেছেন, কাজেই ইউ মাস্ট বি ওকে। ঠিক আছে, আজ 21 তারিখ, তুমি 1 তারিখে জয়েন করো। কিছুদিন তোমার কাজ দেখা যাক, তারপর স্যালারি নিয়ে কথা হবে। তবে ইট উইল বি অ্যারাউন্ড 10,000। বেতন কোনো ব্যাপার নয় তার কাছে, যা হোক একটা হলেই হবে। বাউন্সার হওয়াটাই আসল কথা। সোমবার ডে ডিউটি করতে এসে মনটা একটু খারাপ লাগছিল বুলটনের। জীবনের চেনা ছকটা পাল্টে যাবে তার। সম্পূর্ণ অজানা একটা জগতে ঢুকে যাবে সে। বার ডান্সার, নিবু নিবু আলো, অ্যালকোহলের মাদক গন্ধ, চড়া মিউজিক, উচ্চকিত ড্রামের রিদম, মাতালদের অসংলগ্ন প্রলাপ, চোরা চাউনি, সন্দেহজনক মানুষ, মাস্তান এবং তরল মহিলারা। হ্যাঁ, থ্রিল আছে, অ্যাডভেঞ্চারের আভাস আছে, রিস্কও কি নেই? ঠিক বুঝতে পারছে না বুলটন। একটু অস্বস্তিও হচ্ছে তার। খুব আনমনে এসব ভাবছিল বুলটন। গত 1 সপ্তাহ রাঘববাবু নামমাত্র নেশা করে ফিরছেন, নিজেই উঠে যাচ্ছেন ফ্ল্যাটে। তার সাহায্যের দরকার হচ্ছে না। বোলার সঙ্গে তাই দেখাও হয়নি তার। মুডি মেয়ে। এ সপ্তাহেও দেখা হবে কিনা কে জানে। সামনের সপ্তাহে নতুন কাজে চলে যাবে সে, আর হয়তো দেখাই হবে না। সেটা অবশ্য ভালোই হবে হয়তো। সে বোধহয় একটু দুর্বল হয়ে পড়েছিল মেয়েটার প্রতি।
সে কোনো সম্পর্কে জড়াতেই চায় না। অফার থাকা সত্ত্বেও সে কখনো জড়ায়নি। বাজারে যখন যেটা সস্তা সেটাই তার টিফিন বক্সে চলে আসে। আজ দুপুরে টিফিনের বাক্স খুলে দেখল রুটির সঙ্গে কুঁদরির তরকারি। খিদের মুখে কিছুই খারাপ লাগে না তার, একটু কটকটে ঝাল হলেই হলো। কি খাচ্ছ শুনি? বুলটনের বুকটা একটা বল টান খেল। আজ পরনে একটা বুটিকের কাজ করা সাদা জমিনের শাড়ি, একই কাজ করা ব্লাউজ, মাথায় মস্ত খোপা, মুখটা তেমনই রূপটানহীন তেলতেলে, হাসিটা সম্মোহন জানে, চোখ ফেরানো যায় না। অপ্রস্তুত বুলটন তটস্থ হয়ে বলে, এই তো দেখো না, মা আজ কুঁদরির তরকারি দিয়েছে। পাশের চেয়ারটায় আস্তে করে বসে বলল, ঠিক তোমার টিফিনের সময়ে এসেছি ভাগ্যিস, কুঁদরি আমার বেশ ভালো লাগে। বলেই মুখ টিপে একটু হেসে হঠাৎ আঁচলের আড়াল থেকে একটা স্টিলের ঝকঝকে বাটি বের করে এনে বলল, তোমার জন্য এনেছি। বুলটন ভয় খেয়ে বলে, কি এনেছ? কৌটোর ঢাকনাটা খুলল বুলা। মাংসের মোগলাই গন্ধটা যেন জড়িয়ে ধরল বুলটনকে। সে চোখ কপালে তুলে বলে, তুমি আমার চাকরিটাই খাবে, সেক্রেটারি টের পেলে তাড়িয়ে দেবে আমাকে। হার ন্যাকামি করতে হবে না, চাকরি তো নিজেই ছেড়ে দিচ্ছ শুনলাম। কাল রাতে আমি নিজে রেঁধেছি, খেতে হবে, তোমার ফেয়ারওয়েল ট্রিট। বুলটন হাসল না, বুলার দিকে চেয়ে করুণ গলায় বলল, মনটা বেশ খারাপ লাগছে জানো। কেন? এটাই তো তোমার অ্যাম্বিশন ছিল বলে জানতাম। হুম, তবুও কেমন যেন একটা লাগছে। এ তো অনেকটা এনেছ, খাও তো। মুরগিটা এত ভালো রান্না হয়েছে যে বুলটন অবাক হয়ে বলে, এ তো শেফদের মতো রান্না, দারুণ। বুলা উদাস হয়ে বলে, গরিবদের রান্না ভালোই হয়, না হলে চলবে কেন? বোধহয় ঠিকই বলেছ, আমার মা তো কচু ঘেঁচু এমন রাঁধে যে চেটে পুটে খেতে হয়। মায়ের রান্না সব ছেলেরই ভালো লাগে, ওটা মা বলেই। তা অবশ্য ঠিক। মাংস জুটে গেছে বলে আবার কুদরিটাকে ফেলে দিও না যেন, ওটাও খেও। মাংস আজ কুদরির উইকেট ফেলে দিয়েছে বুঝলে, তবে খেয়ে নেব। বুলটন খেয়ে নিল, হাত মুখ ধুয়ে এসে বলল, দাঁড়াও তোমার বাটিটা ধুয়ে দেই। বুলা ভারী বিরক্ত হয়ে বলে, রাখো তো, তোমাকে গিন্নিপনা করতে হবে না, ওপরে বাসন মাজার লোক আছে। বুলটন আর কিছু বলতে সাহস পেল না, বসে পড়ল। বুলা ফের উদাস মুখ করে অন্যদিকে চেয়ে বসে আছে, যেন পাশে বুলটন নেই, কেউ নেই। বুলটনও সাবধান হলো, মুডি মেয়ে অল্পেই বিগড়ে যায়, তাই কথা না বলে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ বাদে বুলা যেন স্বপ্ন থেকে জেগে উঠে চারদিকে তাকালো। তারপর হঠাৎ যেন বুলটনকে দেখে চিনতে পারছিল না এমন ভাবে চেয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, চাকরিটা তাহলে নিচ্ছ? বুলটন কাঁচুমাচু হয়ে বলে, কি আর করব বলো। কিছু যদি মনে না করো তাহলে একটা কথা বলবে? কেন বলবো না, পুছো তো সাহি। বুলা হেসে ফেলল, তারপর বলল, এখানে তুমি কত পাও? 7,500, নাইট অ্যালাউন্স ধরলে 1010 মতো, আর 4টে গাড়ি ধুয়ে আরো 4,000। আর ওরা কত দেবে? বলেছে তো অ্যারাউন্ড 10,000। বুলা যেন একটু কিছু ভাবলো, তারপর বলল, তুমি বাউন্সার হওয়ার স্বপ্ন দেখো, তাই তোমাকে বলে কোনো লাভ নেই। কিন্তু এই চাকরি কি তোমাকে মানায়? মাতাল বদমাইশদের সামলানো, গুন্ডা মাস্তানদের পাঙ্গা নেওয়া, এটা কি কোনো ভালো কাজ? বাবা বলেন বাউন্সারদের মধ্যে অনেকে আছে যারা নাকি মাতালদের পকেট থেকে টাকা তুলে নেয়। তোমার ধারণা হয়তো বাউন্সারদের চাকরিটা খুব থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস, কিন্তু আসলে কি তাই? তারা সুরির মাইনে করা গুন্ডা কাম দারোয়ান। আর বেশি দিন ওই পরিবেশে থাকলে ওই অন্ধকার একটু একটু করে তোমার ভেতরেও ঢুকে যাবে। আমি মাতালদের ভীষণ ভয় পাই, রিপালসিভ বলে মনে হয়। অতক্ষণ মাতালদের পরিবেশে থাকতে গেলে আমি তো পাগল হয়ে যেতাম। বাবা বলছিল বুলটনটার খুব ইচ্ছে দেখে আমি একটা ব্যবস্থা করেছি বটে, কিন্তু ভালো ছেলেটা নষ্ট হয়ে যাবে। বুলটন চুপ করে রইল। অনেকক্ষণ পরে খুব মৃদু স্বরে বলল, এই চাকরিটাও তো খুব সম্মানজনক নয় বুলা, এখানে পড়ে থেকেই বা কি হবে বলো?
এর তো কোনো ভবিষ্যৎও নেই। তা ঠিক। আমিও একসময় রেলের চাকরির জন্য পাগল হয়েছিলাম বলে রেল আমাকে কথা দিয়েও নেয়নি। খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু আবার তো উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। এই যে শাড়িটা পরে আছি, দেখছো কেমন বলো তো? শাড়িটাই তো আমি ভালো বুঝি না, তবে তোমাকে খুব মানিয়েছে। শাড়িটা তো ভালো বলেই মনে হচ্ছে। বুলা হেসে ফেলে বলল, থাক বাবা, তোমাকে আর মতামত দিতে হবে না। তবে এই শাড়িটা আমার নিজের ডিজাইন করা, নিজেরই কাজ করা। বাজারে এটা ৭,০০০-এ বিক্রি হবে। আমাকে মা আজ সকালে জোর করে পরিয়েছে, নইলে আমি শাড়ি পরি নাকি। মা বলল শাড়ি না পরলে ফিলিংস আসবে না, মাঝে মাঝে পরতে হয়। তাই পরে আছি। এটা হলো কনজিউমার্স মার্কেট। লোকের হাতে পয়সা আছে, তারা কিনতেও চায়। ঠিকমতো জিনিস বানাও, মার্কেটিং করো, সব বিক্রি হবে। যদি ঠিকমতো চানাচুরও বানাতে পারো, তাহলেও শিল্পপতি হয়ে যাবে। তুমি সারা জীবন মাতাল সামলে সেই স্যাটিসফ্যাকশন পাবে কি? বুলটন অবাক হয়ে বলে, ওরে বাবা, সেসব তো অনেক বড় কথা। বড় কথা মনে করে ভয় পেলে কিছু করা যায় না। তুমি যে বাউন্সারের চাকরি করবে সেটা মা বাবাকে জানিয়েছো? হুম, তবে তারা ব্যাপারটা ঠিক বোঝে না। তারা শুধু জানে ছেলে একটা ভালো কাজ পেয়েছে। বুঝলে মত দিত না। তা ঠিক। আচ্ছা, স্যার আজকাল তেমন ড্রিঙ্ক করেন না তো? তোমাকে তো বললাম, আমি মাতাল দু চোখে দেখতে পারি না। বাবাকে সোজা বলে দিয়েছি, তুমি যদি মাতাল হও তাহলে আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। তাই ভয় পেয়েছে। আমার হাতে পায়ে ধরে বলেছে একবারে ছাড়লে অসুখ করবে, আস্তে আস্তে ছাড়বো। তাই কম খাচ্ছে। তবে একদম ছেড়ে দেবে আমি জানি। তোমাকে খুব ভালোবাসেন তো? ওদের তো ছেলেপুলে নেই। যখন ছোট ছিলাম তখনই আমার মা একবার কাজ করার জন্য আমাকে ওদের কাছে এনেছিল। তখন বাবা আর মা থাকতো যাদবপুরে। মা আমাকে দেখে আমার মাকে বলে, হো মা, এ কাজ করবে কেন, আমাকে দাও, আমি ওকে পুষিয়ে নেব। মা রাজি হয়নি। আমরা ঢাকা জেলার মানুষ। তখন যাদবপুরে বিধানপল্লীর রিফিউজি কলোনিতে থাকতাম। সেই থেকে শুরু সম্পর্ক। এখন আর ছাড়তে চায় না। জেল থেকে বাবাই ছাড়িয়ে এনেছে। আমি এবার কোথায় যাব বলো? এখানে আছি বলে রোজগার হচ্ছে, মা বাবাকে টাকা পাঠাতে পারছি। বাহ, বেশ মজা তো। এখন তোমার দুটো বাবা আর দুটো মা। বুলা হেসে বলে, শুধু মজা নয়, ঝামেলাও আছে। দুজোড়া বাবা মায়ের বেজায় ঝগড়া, সামাল দেওয়াই মুশকিল। তবে হ্যাঁ, এরা আমাকে ভালোবাসে খুব। মা নিজের হাতে আমাকে বুটিকের কাজ শেখায়। এই ব্যবসায় কি অনেক লাভ? খারাপ কি বলো? খাটতে হয় বটে, কিন্তু মাসে ৩০-৪০ হাজার টাকা হয়েই যায়। মার্কেটিংটা ঠিকঠাক হলে আরও বাড়বে। একটাই মুশকিল, লার্জ স্কেলে বুটিক করার জন্য অনেক এক্সপার্ট হ্যান্ডস দরকার। তুমি তাহলে ১ তারিখে নতুন কাজে জয়েন করছো? হ্যাঁ, সেরকমই কথা হয়ে আছে। আর তো দেখা হবে না। ভালো থেকো। চেয়ারটায় আস্তে করে বসেছিল বুলা, তেমনি আস্তে উঠে দাঁড়ালো। এখনই চলে যাবে? আর একটু বসো না। কাজ করতে করতে উঠে এসেছিলাম, ঘরময় জিনিস ছড়িয়ে আছে। হাতে অর্ডার রয়েছে, সময় মতো দিতে হবে তো। বুলা চলে যাওয়ার পর এক শূন্যতার অনুপ্রবেশ। হু হু করে একটা স্পেস যেন কোথা থেকে উড়ে এসে ডানার বিষণ্ণ ছায়া চারদিকের সব ঔজ্জ্বল্য ঢেকে দিল। কি যে হচ্ছে এসব! পরপর ৩ দিন আর বুলার দেখা নেই। ফোন করতে ঠিক সাহসে কুলোয় না, ইচ্ছে করে কিন্তু। ডে ডিউটির একেবারে শেষের দিন সকাল থেকেই খুব ঝড় আর বৃষ্টি। আলো নেই, ল্যান্ডিং ফাঁকা। খুব একা বসেছিল বুলটন। আর ২ দিন, তারপর সে একটা অচেনা জগতে ঢুকে পড়বে। কেমন হবে কে জানে, তবে সে বরাবর দেখে এসেছে। যা কল্পনা করা যায় বা যা ধরে নেওয়া হয়, বাস্তবের সঙ্গে তা মেলে না। চাকরিটা যতটা থ্রিলিং হবে বলে সে ভেবেছিল, ততটা বোধহয় হবে না। তাই একটু ভয় ভয় করছে তার। তার জিগরি দোস্ত হলো রাজু। সে শুনে বলেছে, তুই খরচা হয়ে যাবি। রাজু বেশি কথা কয় না, একটু কিরকম আছে যেন, নর্মাল অ্যাবনর্মাল। টিফিনের কৌটোটা খুলে আজ বুলটন অবাক। রুটির সঙ্গে আলু পোস্ত।
মা পোস্ত পেল কোথায়? পোস্ত খাওয়ার ধক তো তাদের নেই। দু একবার রুটির সঙ্গে মাখিয়ে খেয়ে দেখল পোস্ত নয়, সাদা সর্ষে। দেখতে হুবহু পোস্ত। বিভ্রম। তা বিভ্রম জিনিসটাও খারাপ নয়। বিভ্রমে বিভ্রমেই জীবনটা কাটিয়ে দিলে বেশ হয়। খেয়ে একটু ঘুম ঘুম পাচ্ছিল তার। প্লাস্টিকের টেবিলটায় মাথা রেখে একটু ঘুমিয়ে নিল। বৃষ্টি ছাড়া কোনো ঘটনা নেইও আজ, কোনো সংবাদও নেই। ক্রমে বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে। রবি ঠাকুরের একটা লাইন মনে পড়ছিল তার। মেঘের অন্তর্পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। মনে মনে চুপি চুপি একটা আশা ছিল, আজ শেষ দিনটা বলে একবার আসবে। এলো না। রাত ডিউটির সুকুমার এলে নিজের ছাতাটা খুলে বেরিয়ে পড়ল সে, একা এবং বড্ড সঙ্গীহীন। ফোনটা করলো সকালে এবং হঠাৎ, কিচ্ছু ভেবে চিন্তেও নয়। মধু খাবড়ার গমগমে গলাটা যেন ধমকে উঠল তার কানে। হ্যালো স্যার, আমি ভোলানাথ সর্দার। কে ভোলানাথ? আমি স্যার, বুলটন। রাঘববাবুর রেফারেন্সে বাউন্সারের চাকরির জন্য গিয়েছিলাম। ও হ্যাঁ, বলো। স্যার, আমি চাকরিটা করব না, সরি। ইটস ইউর চয়েস জেন্টলম্যান। ওকে, ইউ আর ওয়েলকাম। বলেই ফোনটা কেটে দিল খাবড়া। বুলটন হাফ ছাড়ল। কাল থেকে নাইট ডিউটি। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস জাদুনল এর ৩য় পর্ব। উপন্যাসটি আসলে আমার কাছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চুরি উপন্যাসের মতো লাগছে, কারণ চুরি উপন্যাসেও এরকম অনেকগুলি চরিত্র ছিল, অনেকগুলি চরিত্রের মিশেল, তাদের মনস্তত্ত্ব ছিল। এই উপন্যাসটিও আমার কাছে সেরকমই মনে হচ্ছে। আশা করি আপনারা উপভোগ করছেন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন। আর আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। গল্প পাঠ কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।